হ্যালো এভরিবডি, আজকে 18 এপ্রিল 2025, গুড ফ্রাইডের ছুটি এবং আমি আর তৃষা আমাদের বাড়ি থেকে রওনা হয়েছি 238 কিলোমিটার দূরে যাব। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে ঝিলিমিলি। বাঁকুড়ার রানীবাঁধ অঞ্চলে এই ঝিলিমিলির অবস্থান। একটা দারুণ উইকেন্ড ট্রিপের জায়গা। সব থেকে যেটা ভালো ব্যাপার হচ্ছে যে কালকে হঠাৎ করে 2-3 পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় আশপাশে গরমটা অনেক কম। নইলে এই এপ্রিল মাসের মাঝামাঝি সময় বাঁকুড়া মানে একদম কি বলবো আর কি, প্রচণ্ড গরম অবস্থায় থাকে। কিন্তু এখন আশা করি পরিবেশ একদম অন্যরকম। এই উইকেন্ড ট্রিপটিতে শুধু যে ঝিলিমিলি যাব তা নয়, ঝিলিমিলি এবং বাঁকুড়ার আরও অন্যান্য জায়গা এক্সপ্লোর করব এবং সেই সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। প্রায় 5.5 ঘন্টা নেবে এই 238-40 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে। আমরা যে রুটটি নেব ভেবেছি সেটা আপনাদের বলে দিই। এখান থেকে দুভাবে যাওয়া যায়, তবে আমরা কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি দিয়ে বান্দোয়ানের যে রাস্তা তার খানিক আগে থেকে ডান দিকে ঝিলিমিলির দিকে চলে যাব। এর বাদেও কিন্তু বিষ্ণুপুর, জয়পুর ফরেস্ট হয়ে যাওয়া যায় আর কি, মুকুটমণিপুর হয়ে ওই ঝিলিমিলি অবধি পৌঁছানো যায়। ওটা আমাদের এদিক থেকে একটু কম্পারেটিভলি লঙ্গার রুট, সময় বেশি নেবে দেখাচ্ছিল, প্রায় 1 ঘন্টা। তাই এই রুটটা দিয়ে যাচ্ছি। রাস্তা আপাতত তো ভীষণ ভালো। এই সামনেই আমরা আমাদের এই রুটের প্রথম টোল অ্যাপ্রোচ করছি, নিবেদিতা সেতুতে উঠে যাব। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের যে বটলনেকটা ছিল কম্পারেটিভলি সেটা এখন দেখলাম অনেকটা বেটার। নিচের একটা বাইলেন খুলে যাওয়ার দরুন আর অতটা জ্যাম হচ্ছে না। আমাদের এই যে উইকেন্ডটা এটা অন্যভাবে কাজে লাগাও ভেবেছিলাম, মানে নর্থ বেঙ্গলের একটু অফবিট জায়গায় ঘোরার ইচ্ছে ছিল খুবই। বাট যা অবস্থা দেখলাম, মানে কোথাও ইনফ্যাক্ট তৎকালে বা কোনোভাবেই আমরা টিকিট অ্যারেঞ্জ করে উঠতে পারলাম না। ট্রেনের ফ্লাইটের ফেয়ার অনেক হাই হয়ে গেছে, মানে শেষ মোমেন্টে আর কিচ্ছু হলো না। তো হাতে আর কোনো অপশান নেই, অ্যাটলিস্ট কোথাও তো যাচ্ছি, তো তাই জন্য আর কি এটাই বেটার উইকেন্ড ট্রিপ হিসাবে ঘুরে আসা যাবে। রাজচন্দ্রপুরের টোল প্লাজা ক্রস করে যাওয়ার পর পরবর্তী টোলটি ছিল জালাধুলাগড়িতে। 4 হুইলারের জন্য টোল 135 টাকা। বাড়ি থেকে বেরোনোর পর সেদিনকে আমরা আর অন্য কোথাও ব্রেক নিইনি। আমাদের সেদিনকার প্রথম স্টপটি ছিল কোলাঘাট। কোলাঘাটে আমরা এর আগে যতবার এসেছি শেরে পাঞ্জাবে ব্রেকফাস্ট করেছি বা ফিরতি পথে কখনো লাঞ্চও করেছি। এবার ফর আ চেঞ্জ এক্সপ্রেস ফুড প্লাজায় গেছিলাম। সেখানে আমাদের ঠিক কী কী অভিজ্ঞতা হলো চলুন ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এসে পৌঁছলাম কোলাঘাটের এক্সপ্রেস ফুড প্লাজায়। এটা এবার রাস্তায় যেতে যেতে চোখে পড়লো, বেশ ভালো মনে হচ্ছে এখানের ব্যবস্থাপনা। সব থেকে যেটা ভালো হচ্ছে খুব প্রপার পার্কিং আছে। আমরা কিন্তু রাস্তার উল্টো দিকে ছিলাম, গাড়িটাকে ঘুরিয়ে এনে এপাশে এলাম। একটা ইউটার্নের জায়গা করেছে প্রশাসনের তরফ থেকে, এদিকেই সব বড় বড় খাবার জায়গাগুলো যেহেতু। চলুন ভিতরে যাওয়া যাক। প্রচুর জায়গা নিয়ে কিন্তু এই এক্সপ্রেস ফুড প্লাজাটা করেছে দেখছি। কি সুন্দর দেখুন, এখানে গার্ডেনিং, বাইরে বসবার জায়গা, ভিতরে বসবার জায়গা। ভিতরটা আমার মনে হচ্ছে এসি সেকশন। খেলাম আপাতত স্যান্ডউইচ আর চাটা। তৃষা, কিরম কি মনে হলো? ভালো না, মানে অ্যাভারেজ। আমার স্যান্ডউইচটা অ্যাভারেজ লেগেছে, বাট চায়ের টেস্টটা তো একদমই ভালো। এর আগে মাদারসাট বা শেরে পাঞ্জাবটাকেও যদি একটা তুলনার প্যারামিটার করি, তার তুলনায় কিন্তু আমার একটু বলবো সাবপারই মনে হয়েছে। এখানে স্পেশিয়াস, জায়গা ভালো, বাট খাবার আপাতত যেটুকু খেলাম খুব একটা ভালো লাগেনি। একটা দোসা অর্ডার করেছি, দেখা যাক দোসাটা খেয়ে বলতে পারবো কেমন লাগছে। এসে গেল প্লেন দোসা। দামটা জেনে নিচে লিখে দেবো।
দেখে তো ভালো লাগছে, কি বলিস? সুন্দর করে দিয়েছে বেশ সাজিয়ে। আমাদের যে মূল গন্তব্য ঝিলিমিলি সেটা কিন্তু এইখানে মানে কোলাঘাটে এখন যেখানে আছি সেখান থেকে প্রায় 160 কিলোমিটার, এখনও যেতে কিন্তু এখনও 3-3.5 ঘন্টার বেশিই লাগবে। পৌঁছতে পৌঁছতে ধরুন ওই 2:30-3টে হবে, জানি না গিয়ে কখন লাঞ্চ করব। যখন আসি মনে হয় যেন গাড়িতে কমফোর্টেবলি যাব, ঠিক আছে, বাট ওদিকে যে টাইমটাও বেশি লাগে সেটা তখন আর মাথায় কাজ করে না। এই যে ডোসা খাচ্ছি, ডোসাটাও ঠান্ডা না রে? জানি না আজকেই সমস্যা না ওনাদের, সাধারণত এরকমই হয়ে থাকে। কোনো স্বাদও পেলাম না, খাবারগুলোও ঠান্ডা ঠান্ডা দিয়েছে। তৃষা যেটা বললো সঠিকভাবেই বললো যে মনের মধ্যে না একটা কনস্ট্যান্ট টাসেল চলে। একটা কোনো জায়গায় যখন যাব ভাবি যে ট্রেনে যাব না গাড়িতে যাব। ট্রেনে গেলে কি সময় খানিক বাঁচে ঠিকই, তবে আমাদের যে ডেস্টিনেশন সেটা বাঁকুড়া বা বিষ্ণুপুর স্টেশনের কাছে নয়, সেখান থেকেও প্রায় সড়কপথে 2 ঘন্টা আরও জার্নি করতে হবে। তাই এক্ষেত্রে হয়তো খুব একটা লাভ নেই। তবে ধরুন যারা মূল বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এইসব জায়গায় যাচ্ছেন, সত্যি কথা বলতে এখনও ট্রেনের কমফর্ট ইররিপ্লেসেবল। রাস্তার যে অবস্থা দেখছি, আর আমার ব্যক্তিগতভাবে না বড় লরি, ট্রাক, ভলভো বাস এগুলো পাশ দিয়ে গেলে একটু অস্বস্তি হয়। আর কোনো নিয়ম মেনে গাড়ি চলে না, যে যার মতো ওভারটেক করছে, মানে একটা অদ্ভুত আতঙ্কের পরিবেশ। আর যাদের ছোটো গাড়ি, স্পেশালি আমার যেরকম খুব সাধারণ মানের গাড়ি, এই গাড়িগুলিতে যেন আরও আনসেফ লাগে। ট্রেনে মনে হয় যেন আপনি উঠে ঘুমিয়ে গেলেন, আপনার তো আর দায়িত্ব নেই, ও ঠিক একটা পৌঁছে দেবে। তো এই একটা চলে মনের মধ্যে। এখনও ভাবুন না, তৃষা যেরকম বললো প্রায় ব্রেক টেক দিয়ে 4 ঘন্টা নিয়ে নেবে। খাওয়া দাওয়া মিটলো, এটুকুই বলবো যে একটা চকচকে র্যাপারে অর্ডিনারি খাবার দাবার আর কি, এইটুকু খাবার আমরা খেলাম, এতে প্রায় 550 টাকা বিল হলো। গায়েই লাগছে। এখানে একটা মিনারেল ওয়াটার বিক্রি হচ্ছে প্রায় 60 টাকা করে। আমার খাবারের দামটা নিয়ে অতটা কমপ্লেন থাকতো না যদি স্বাদটাও ঠিক সেরকম হতো, তবে সেরকম কিছু বুঝলাম না আর কি। যাই হোক, পরের বার আবার অন্য কোথাও আসবো, ফিরতি পথেও অন্য কোথাও ট্রাই করব। আপাতত বেরোনো যাক। খড়গপুর ঢুকতে আরো বেশ খানিকটা সময় বাকি। আকাশ কালো করে বৃষ্টি নামলো একদম, কি যে অপূর্ব লাগছে। দূরে মাঝে মাঝে লাইটনিং ফ্ল্যাশ হচ্ছে, সেটাও দেখা যাচ্ছে এই কালো আকাশে। দারুণ লাগছে, দারুণ লাগছে আশপাশটা। এই দেখুন, বাপ রে বাপ, এক একটা ফ্ল্যাশ করছে না মাঝে মাঝে। অসম্ভব বৃষ্টি, অসম্ভব বৃষ্টি। এখন 11:30 বাজে, পুরো কালো অন্ধকার হয়ে গেছে বাইরেটা। বৃষ্টি এই হয়ে যাওয়ার পর আশপাশটা কি অপূর্ব লাগছে আপনাদের দেখাই শুধু। আকাশের রংটা দেখুন, আর আশপাশের যে গাছপালা, ছোটোখাটো ধানের জমি টমি আছে সব ধুয়ে গেছে। এদিকে দেখি প্রচুর আম গাছে আমের ফলনও হচ্ছে, আর রাস্তাটা একদম পিচ ডার্ক লাগছে। আস্তে আস্তে আবার রোদ উঠছে, অপূর্ব লাগছে সামনের আকাশটা। খড়গপুর শহরকে ডান দিকে ফেলে এবং শহরাঞ্চলকেও পিছনে ফেলে ধীরে ধীরে আমরা এগোতে থাকলাম মেদিনীপুরের দিকে। এ তো গেল গাড়ির কথা। আপনারা যারা ট্রেনে আসবেন ভাবছেন ঝিলিমিলি, আমি সাজেস্ট করব ঘাটশিলা বা চাকুলিয়ায় নামুন। সেখান থেকে মাত্র 50 কিলোমিটার দূরে কিন্তু ঝিলিমিলির অবস্থান। মূল মিদনাপুর টাউন থেকেও কিন্তু রিমিল ইকোট্যুরিজম কম বেশি 100 কিলোমিটার। আমরা এগিয়ে চললাম ধেরুয়ার রাস্তা হয়ে। ধেরুয়া, বিনপুর, বেলপাহাড়ি হয়ে আমাদের সেদিনকে ঝিলিমিলি পৌঁছানোর প্ল্যান ছিল। রাস্তা কিছু কিছু জায়গায় একটু ন্যারো হলেও ওভারঅল রোড কন্ডিশন ভীষণ ভালো ছিল। গোটা এই 5.5 ঘন্টার রোড জার্নিটির সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে গেলে এই ব্লগটি শুধু একটি রোড ট্রিপের ব্লগ হয়ে শেষ হয়ে যাবে, যা আমি চাই না। মূলত সমস্ত ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টগুলো হাইলাইট করলাম। আশা করি আপনারা যারা ভবিষ্যতের দিনে এই রুটটি ধরে যাবেন তাদের কিছুটা হেল্প হলো এই জার্নিটা দেখে। এরপর সরাসরি চলুন আমাদের রিসোর্টে পৌঁছে কি কি অভিজ্ঞতা হলো সেগুলো আপনাদের ডিটেলসে শেয়ার করে দেখাই।
এখন ঘড়িতে বাজে দুপুর 2:15। আমরা সবে বেলপাহাড়ি ক্রস করছি। ঝিলিমিলি পৌঁছতে আরও আধ ঘন্টা মতো নেবে, 30 কিলোমিটার আরও ডিস্টেন্স বাকি। আমরা মনে আছে আগেরবার যখন ঝাড়গ্রাম এসেছিলাম তখন কিন্তু আমরা এই যে বেলপাহাড়ির যে সার্কিটটা, একটা সাইট সিইং হয়, ডে ট্রিপ হয়, সেটা করেছিলাম। খুব সুন্দর সুন্দর জায়গা আছে, স্পেসিফিক্যালি কিছু দারুণ সানসেট পয়েন্টস আছে এই জায়গাটিকে ঘিরে। অনেকেই এসে থাকেন, মানে আমি আসার সময় তৃষাকে তাই বলছিলাম, কি তৃষা, রুটটাই কি অসম্ভব সিনিক বল। আর ওয়েদারটা আজকে আমাদের সাথ দিয়েছে, সত্যি কথা, মানে একটুও যে এপ্রিল মাসের মাঝামাঝি একটা সময় মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে আমরা বর্ষার কোনো সময় ঘুরতে এসেছি। এখানে যদি অ্যাকচুয়ালি গরমটা পেতাম, মানে যেটা হয়ে থাকে এই সময়, তাহলে ঘোরা অসম্ভব হয়ে উঠতো। ঘড়িতে বাজে 2:50। শেষমেশ প্রায় 7 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছলাম রিমিল ইকো ট্যুরিজমে। চলো মাদিকে যেতে হবে। বিরাট কমপ্লেক্স, দেখা যাক। পুরো ডিপ ফরেস্টের মধ্যে কিন্তু এই রিমিলের ইকো ট্যুরিজম প্রপার্টি। আশপাশটা দেখুন, শুধু শালের বন। আচ্ছা, আর মূল গেট থেকে প্রবেশ করবার পরেই বিস্তৃত পার্কিং এর এরিয়া। এদিকে একটা ঝর্ণা মতো আছে, আর এইটা রিসেপশন এবং রেস্টুরেন্ট। চলুন যাই, শেষমেশ পৌঁছানো হলো। এই রেস্টুরেন্ট আর রিসেপশন এরিয়া দুটোই দারুণ সুন্দর, এত সুন্দরভাবে ডেকোরেটেড। দেখুন শুধু আশপাশটা। আর এখানে কি কি দেখবার আছে সেটা একটা এখানে লেখা আছে। মুকুটমণিপুর তো আমরা কালকে যাব, এর বাদেও 12 মাইল ফরেস্ট, তালবেরিয়া ড্যাম, কাকড়াঝোর, খন্ডারিনী ড্যাম, দারুণ দারুণ। চলুন রুমের দিকে যাওয়া যাক। রিসেপশনের ফর্মালিটি মিটে গেছে, 3টে বেজে গেছে। কখন খাবো কে জানে। গাছবাড়িগুলো যে কি সুন্দর, দেখুন শুধু, অপূর্ব। আর ওপেনলি দেখুন ময়ূর, মুরগি সব ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন এরকম খোলা ময়ূর, কি অপূর্ব। দুদিকে সারিবদ্ধভাবে থাকার কটেজেস, অ্যাকোমোডেশন, অনেকটা জায়গা জুড়ে, জানেন তো। আবার নিচে দেখছি একটা ছোট ওয়াটার বডি। এখানে দেখুন ছোট ছোট কটেজেস, আর এই সামনে হচ্ছে আমাদের টেন্টগুলো। 4 বেডেড, 2 বেডেড, দুরকমই টেন্ট আছে। আমরা ডাবল বেডটা নিয়েছি ন্যাচারালি। পলাশ নাম, এটাই আমাদের আজকের অ্যাকোমোডেশন। এর পাশে শিমুল বলে একটা আছে 117, আর এদিকে বোধহয় একটা 4 বেডেড রুম আছে। চলুন নিয়ে যাই, প্রচুর কিছু দেখবার আছে। কালকে আবার 10টায় চেক আউট, এখনই 3টে বেজে গেছে। কখন কি ঘুরবো কে জানে। কি সুন্দর টেন্টগুলো। এই পলাশ 116 নম্বর যে টেন্ট, আপনাদের একটু দেখিয়ে দিই কি কি ফ্যাসিলিটি এবং অ্যামিনিটিস আছে রুমটায়। রুমটাতে ঢুকে বাঁদিকে একটা কিং সাইজের বেড, বিরাট বেড, মানে 3 জন মানুষ হেসে খেলে এখানে শুয়ে পড়তে পারবেন। আর বাঁদিকে একটা বড় আয়না, এদিকে লাইট, ইন্টারকমের ফ্যাসিলিটি আছে রিসেপশন বা রেস্তোরাঁয় যোগাযোগ করবার জন্য। প্রচুর আলো ঘরটায়, মানে রাদার বারবার ঘর কথাটা বলে ফেলছি, টেন্টটায় প্রচুর আলো। এসি আছে, এসিটা ঠিক মতো কাজ করছে, গরম একেবারেই লাগছে না। রুমের ভেন্টিলেশনের জন্য, যেহেতু এখানে তো জানলা সম্ভব নয়, এখানে এরকম কিছু ওই কাপড়ের মেশ টাইপের আছে, যেগুলোকে আপনি যদি ওপরে তুলে দেন, এই নেটটার মারফতে কিন্তু ঘরে হাওয়া বাতাস ঢুকবে আর কি। আর খাটটাও দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, সব গুছিয়ে দিয়েছে। এদিকে আবার একটা বসবার জন্য টেবিল, মানে খাওয়া দাওয়া যদি রুমে কেউ করতে চান
তারও ব্যবস্থা আছে। এখানে চা কফি বানানোর সমস্ত কিছু দিয়েছে কিট ওনারা। 2টো কাপ, 2টো কাঁচের গ্লাস, কমপ্লিমেন্টারি 2টো ছোট জলের বোতল। এখানে ইলেকট্রিক কেটেলটা ওনারা দিয়েছেন, আবার একটা সাইড টেবিল আছে, আর বেড সাইড চার্জিং পয়েন্টও পেয়ে যাবেন। এখানে একটা ছোট ওয়ার্ড্রব, এদিকে একটা স্ট্যান্ড ফ্যান, এদিকে একটা টিভি, আর কিছু বাকি রাখেনি। মানে একটা টেন্টে যা যা অ্যামিনিটিস একজন মানুষের দরকার হতে পারে সমস্তটাই দিয়েছেন। এবং সব থেকে আমার যেটা ভালো লাগছে, এরকম জাতীয় টেন্টে এর আগেও আমি থেকেছি, সেই নিয়ে আমি আমার ভিডিও পাবলিশও করেছি এই চ্যানেলে। বাট ক্লিনলিনেস এবং মেনটেনেন্সটা কিন্তু টেন্টে ভীষণ ভীষণ দরকার হয়। এনারা সেই আপকিপিংটা আপাতত তো দেখছি ভীষণ ভালোভাবে করছেন, সব দিকে ভালো। আর এর বাদেই আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন যাচ্ছে যে টয়লেটটা কোথায়। চলুন টয়লেটের সেকশনটা আপনাদের দেখিয়ে দিই। পর্দার ওপারটাই হচ্ছে টয়লেট এবং ড্রেসিং এরিয়া। রুমের এই অংশটা থেকে ঢুকে এসে এখানে একটা বেসিন, ওয়াশ বেসিন রাখা আছে। একটা ড্রেসিং এরিয়া মতো কনসিডার করতে পারেন, জামা কাপড় ঝোলানোর জায়গা। আর তার পাশে বাথরুমটা কিন্তু একটা পাকা বাথরুম আর কি, মানে এটা টেন্টের অংশ নয়, বোঝাই যাচ্ছে টেন্টটা উপর দিয়ে দেওয়া আছে। এদিকটা কিন্তু পাকা দেওয়াল করা, প্রপার দরজা দেয়া একটা বাথরুম। বাথরুমে গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়া, এক্সস্ট ফ্যান সব আছে। 2টো ফ্রেশ টাওয়েল দিয়েছেন ওনারা। আর এখানে দেখুন কিট হিসেবেও কিন্তু সমস্ত কিছু দিয়েছে, সাবান, শ্যাম্পু, ব্রাশ, চিরুনি, এমনকি বাডস পর্যন্ত দিয়েছে। এমনি ভালো, এই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটটাও বেশ বড়। আর এই যে প্রতিটা টেন্ট, তার বাইরে কিন্তু বসবার জায়গাও দারুণ। এখানে 2টো চেয়ার আর একটা কাঁচের টেবিল দিয়ে আপনার বসার ব্যবস্থা করে রেখেছে। কতটা জায়গা দেখতে পাচ্ছেন একটা টেন্টের আশপাশে। মানে আপনি এই রকম একটা জায়গায় এলে মিনিমাম 2টো দিন না থেকে আপনার বাড়ি ফিরতে ইচ্ছেই করবে না। অপূর্ব এখানের প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটাই আপনার মন একবারে ভরিয়ে তুলবে আনন্দে। এখানে দেখুন এই যে জায়গাটি, আমরা একটা হিলকের ওপর আছি। ঘড়ি বলছে আমাদের অল্টিটিউড হচ্ছে প্রায় 182 মিটার। এটা কিন্তু ফ্ল্যাটল্যান্ড নয়। আচ্ছা, এত সুন্দর একটা টেন্ট, আপনারা ভাবছেন এখানে থাকার খরচ কিরকম হতে পারে। দেখুন, আমি সরাসরি গোয়াই বিবুতে বুক করে এই জায়গাটিতে এসেছি। আমার ব্রেকফাস্ট সমেত একদিনে থাকার জন্য এখানে খরচ পড়ছে 3750 টাকা মতো। এই যে ঝিলিমিলি জায়গাটি, এটি বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লক এবং খাতড়া সাব ডিভিশনের মধ্যে পড়ে। এই ঝিলিমিলি নামটা আপনাদের নিশ্চয়ই খুব অন্যরকম লাগছে, আমাকেও সেটা অ্যাপিল করেছিল। এখানে 2টো তথ্য শোনা যায়। একটা হচ্ছে যে এখানের নাকি কোনো এক সময় কোনো রাজা ছিলেন, যার 2 মেয়ে ছিলেন, ঝিলি আর মিলি। তাদের নামেই হয়তো এই জায়গাটির নামকরণ, এটা একটা প্রবাবল কারণ। এবং আরেকটা হচ্ছে বাংলায় ঝিলিমিলি মানে আপনারা জানেন স্পার্কেল, সেই যে মাটি স্পার্কেল, সেটা থেকেই হয়তো এখানের এই নামটা ডিরাইভড হয়েছে। তো এগুলো দেখলাম এখানের যেটা রেস্টুরেন্টের আর কি অর্ডার বুক, সেখানে এই তথ্যগুলো দেওয়া। আর এখানে জানেন এই মিড জানুয়ারির সময়টা এখানের যারা লোকাল আদিবাসী মানুষ, তারা টুসুর পরব খুব বড় করে এখানে উদযাপন করেন। ওই সময়টা, ওই সংক্রান্তির আশপাশটা আর কি, এখানের ফেস্টিভিটি একদম অন্যরকম থাকে সেই সময়। প্রায় 3:30 বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি। আসলে একটা দিন এখানে থাকা সাফিসিয়েন্ট নয়। আমরা যেহেতু কালকে আবার মুকুটমণিপুরের দিকে চলে যাব, তাই আমাদের এখানে থাকাটা বড়ই কম সময়ের। চলুন লাঞ্চ করে আসি। আমরা চিকেন থালি বলেছিলাম, আমরা গাড়িতে আসতে আসতেই কিন্তু ওনারা ফোন করে জেনেছিলেন যে আপনাদের লাঞ্চে কি লাগবে বা আদেও লাঞ্চ খাবেন কিনা। আর এই প্রপার্টিটাতে যে শুধু সুন্দর রুম আছে তা তো নয়, যারা বাচ্চাদের নিয়ে আসছেন একটা ওপেন গ্রিন স্পেসের ভীষণ দরকার পড়ে। তো এখানে দেখছি প্রচুর সুন্দর একটা ওপেন পার্ক আছে, তাতে সেই স্লিপ থেকে নানা রকম দোলনা, বসবার জায়গা, এত সুন্দর। আর এইখানে দেখুন আরও কিছু অন্য টাইপের অ্যাকোমোডেশন, এই কটেজ টাইপের অ্যাকোমোডেশন, উডেন কটেজেস। আর কতটা যে জায়গা জুড়ে, মানে পায়ে হেঁটে আপনার ঘুরে দেখতেই আধ ঘন্টার ওপরে নিয়ে নেবে। আবার দেখুন এই সিঁড়িগুলো দিয়ে অন্য কোনো দিকে কানেক্ট করছে। আমরা ঠিক যেখানে আছি এখান থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে তালবেরিয়া ড্যাম। সহজেই ঘুরে আসা যায়, গাড়িতে 10 মিনিট মতো নেবে। আর তার পাশেই আছে সুতান ফরেস্ট, ওটা আধ ঘন্টা মতো ডিস্টেন্স এখান থেকে। সুতান ফরেস্টে দারুণ ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে ওই যে ডেন্স ফরেস্ট ক্যানোপি, ওপর থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় আর কি।
আর এখানের এই চত্বরের থেকে একটু দূরে আর কি বেলপাহাড়ি সার্কিটের ওখানে খণ্ডরিনী লেকটা আছে, ওটা না মানে লজিক্যালভাবে যখন আপনারা কলকাতার দিক থেকে আসছেন, যেহেতু বেলপাহাড়ি হয়েই আসতে হয়, যদি গাড়িটা থামিয়ে একেবারে দেখে আসতে পারেন সুবিধা হয়, নইলে আবার প্রায় 40 মিনিট ব্যাক করতে হবে আর কি। তো আমরাও দেখি, আজকে সম্ভব না হলেও কাল সকালে কয়েকটা জায়গা দেখে তবে কিন্তু আমরা যাব হচ্ছে মুকুটমণিপুর ড্যামের দিকে। এই হচ্ছে চিকেন থালি। চিকেন থালিতে কি কি আছে একটু দেখিয়ে দিই। সাদা ভাত, ডাল, আলু পোস্ত, ঝুরি ঝুরি আলু ভাজা, স্যালাড, চাটনি, এটা শুক্তো কি শুক্তো, আর এখানে চিকেন 4 পিস দিয়েছে ওনারা, একটা জায়গাতেই সার্ভ করেছে, সেখান থেকে ভাগ করে খেতে হবে। টেস্ট অসাধারণ, মানে এত হালকা ইয়েট এত টেস্টফুল, মানে অপূর্ব খেতে। আর দাম শুনলে অবাক হয়ে যাবেন, এই ভেজ থালিটার দাম মাত্র 140 টাকা। আমরা আরেকটা আবার মাটন অর্ডার করলাম, ওটার দামটাও জেনে বলবো, বিলটা এলে বুঝতে পারবো। বেশ রিজনেবল, মানে যদি এই রিসোর্টটার মান ভাবি, এখানে খাবারের দাম কিন্তু সেই তুলনায় আমার কমই মনে হচ্ছে। এই যে মাটনের 4 পিসের পোর্শন, এটার দাম শুনলাম 320 টাকা। আর তৃষা এই যে চিকেন কারি নিয়েছে, এটা 4 পিসই আছে, এটার দাম কিন্তু কম, 180 টাকা। শেষ পাতে এই মিষ্টি দইটা আমরা আলাদা করে নিলাম, থালির মধ্যে কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু ছিল না, চাটনিটা বাদে ফাটাফাটি, তাই না? এখানের এই বাঁকুড়ার মিষ্টি এমনিও ভীষণ ভালো, দই তো বলবার কথাই নয়, দারুণ। খাবার দাবার মোটের ওপর বেশ ভালো। আমাদের মানে প্রাইস বলুন বা কোয়ান্টিটি, কোনো দিকেই খুব একটা কোনো কমপ্লেন্ট নেই। আমার একটু জাস্ট মনে হয়েছিল যে মাটন যেটা আমাকে দিয়েছে সেটা সেদ্ধ কম হয়েছে, এর বাদে আমার খুব একটা কিছু কমপ্লেন্টের জায়গা নেই। সব থেকে আমার ভ্যালু ফর মানি মনে হয়েছে যে অত রকম পদ দিয়ে ভেজ থালিটা ইটসেলফ 140 টাকা। মানে আপনি যদি অ্যাক্সেসরিজ দামগুলোকে অ্যাড করেন তাহলে চিকেন থালি দাম পড়ে যাবে 320, আর মাটন থালির দাম পড়ে যাবে 460 টাকা। আর শেষ পাতের দই তো আমরা আলাদা করে নিয়েছিলাম, সব মিলিয়ে আমি যখন বিলে সাইন করলাম দেখলাম 860 টাকা মতো হয়েছে। আর একটা ওই ছোটো জলের বোতল ছিল, ঠিকঠাক, মানে এটুকু এখানে বিয়ার করাই যায়। আর আমার যেটা ভালো লাগছে, এই যে রিসোর্টটা না, এটা একটা মধ্যবর্তী জায়গায়, একদম কম বাজেটেও নয়, আবার সুপার হাইফাই লাক্সারিও নয়। এখানে মানে আমরা কালকে অনলাইনে তো রুম বুক করে এসেছি, রুম ভাড়া দেখছিলাম শুরু হচ্ছে, এমনি যেগুলো জাস্ট ডাবল ডিলাক্স রুম, শুরু হচ্ছে ওই 2700, 2750 এইরকম জায়গা থেকে। আচ্ছা, কাউকে যদি বলি আমরা এটা এপ্রিলের একটা মাঝামাঝি জায়গায় শ্যুট করছি, কেউ বিশ্বাস করবে? এটা জুলাই আগস্টের ওয়েদার একদম, মানে খুব কপাল ভালো বলতে পারি যে এরকম একটা কমফোর্টেবল ওয়েদারে আমরা ঘুরতে পারছি। মানে আমাদের উত্তরবঙ্গে যে যাওয়া হলো না তৃষা, এটা তো একবারে ঠাকুরের আশীর্বাদ। এটা হচ্ছে দুয়ারে ডুয়ার্স প্রকল্প আর কি, একদম মনে হচ্ছে ডুয়ার্সেরই কোনো মানে অভয়ারণ্যের ভিতরে বসে আছি, সুন্দর এরকম রিসোর্ট। আপনারা যে কোনো রিসোর্টের ভিডিও দেখলে যে কয়েকটা প্রশ্ন ইউজুয়ালি করে থাকেন আর কি, FAQs, সেগুলো একটু বলে দিই। আপনারা দেখলেন আমি নিজেও ড্রাইভারকে সঙ্গে নিয়ে এসেছি, ড্রাইভারের অ্যাকোমোডেশন রিসোর্টের ভিতরে আছে, 500 টাকা পার ডে খরচ শুধু স্টের জন্য, ফুড কিন্তু ইনক্লুডেড নয়। পেট ফ্রেন্ডলি কিনা? হ্যাঁ, এটা পেট ফ্রেন্ডলি। আমি যখন কালকে গোয়াই বিবো থেকে রুমটা বুক করলাম, সেখানেই একটা লিস্ট অফ টার্মস অ্যান্ড কন্ডিশনস দেয়া থাকে। আর আরেকটা যেটা আমার খুব ভালো লাগছে, মানে এই রিসোর্টটির বিভিন্ন জায়গায় জানেন র্যাম্প ফেসিলিটি আছে। যদি সঙ্গে এমন কেউ থাকে যার হুইল চেয়ারের প্রয়োজনীয়তা আছে, স্পেশালি রিসেপশন এবং মানে রেস্টুরেন্ট এরিয়াটায়, তার ওঠা নামার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না, মানে দিস ইজ হুইল চেয়ার ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল। আর এই যে গোটা মানে কটেজের আশপাশের যে অংশগুলো কি সুন্দর বাঁধানো দেখছেন, বিকেলটা যদি একটু সামান্য হাঁটাচলা করতে চান বা আশপাশটা ঘুরে দেখতে চান, খুব ভালো।
ঘড়িতে বাজে বিকেল 5টা। অপূর্ব একটা পরিবেশ হয়েছে আশপাশটা। এই বৃষ্টি নামবে নামবে করছে, তার আগে চট করে 10 মিনিট দূরে অবস্থিত তালবেরিয়া ড্যামটা আমরাও ঘুরে আসি এবং আপনাদেরও দেখাই। ফাটাফাটি লাগবে এই পরিবেশে। থেকে আমরা প্রায় কিলোমিটার 2 ঢুকছি তালবেরিয়ার দিকে। এই আশপাশে 7 কিলোমিটারের মধ্যে আছে সুতান ফরেস্ট, ওখানেও অপূর্ব সুন্দর ফরেস্টের ভিউ পয়েন্ট আছে। এই রাস্তাটা দেখুন, দূর দূর অব্দি কিচ্ছু নেই, না একটা লোকের বাড়ি, না কোনো স্ট্রিট লাইট, না কোনো ল্যাম্পপোস্ট, কিচ্ছু নেই, শুধু উঁচু উঁচু গাছ। আর আমাদের অল্টিটিউডও কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে। আমাদের এখন ঘড়ি বলছে অল্টিটিউড অ্যারাউন্ড 220 মিটার মতো। আমরা এসে পৌঁছলাম তালবেরিয়া ড্যামে। রিসোর্ট থেকে 12 থেকে 15 মিনিট নিল। এখানে যেটা দেখছি বোটিং তো হয়ই, এখানে ল্যান্ডস্কেপটা অপূর্ব। আর মানে অন টপ অফ ইট হচ্ছে এইরকম একটা ওয়েদার, কি বলবি, মানে এত সুন্দর। এখানে আবার কিছু ভিউ পয়েন্টস করা আছে, দেখুন, অ্যামেজিং জাস্ট। এই ওয়াচ টাওয়ারটা থেকে ড্যামটার ভিউটা আরও সুন্দর, অপূর্ব লাগলো। এই জায়গাটি আগে কখনো আসেনি, এরকম একটা জায়গা আছে সে ব্যাপারেও কোনো ধারণাই ছিল না। সব মিলিয়ে একদম 10 আউট অফ 10 প্লেস। স্পেশালি যারা বর্ষাকালের সময় আসছেন, এই জায়গাটি দেখতে একেবারেই মিস করবেন না। বাঁকুড়া, বিষ্ণুপুর এবং এই গোটা রাঢ় বাংলার সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করেছে। এই যে কিছুদিন আগে যখন পুরুলিয়া এলাম, তখনও আমার দারুণ লেগেছিল। এই জায়গাগুলি না, মানে আপনি ঘুরে ঘুরে শেষ করতে পারবেন না। প্রতিটা 5-6 কিলোমিটার ডিস্টেন্স অন্তর কিছু না কিছু এরকম হিডেন ট্রেজার্স আছে। পুরুলিয়ার সার্কিটটা যেহেতু আমি 2বার গেছি, তাই কম বেশি অনেক জায়গা দেখা হয়েছে। বাঁকুড়ায় থেকে তো কোনোদিন ঘুরিনি, তাই আমার কাছেও সমস্ত জায়গা কিন্তু নতুন লাগছে এবং ভীষণ ভীষণ এনজয় করছি। সন্ধে নেমে গেছে রিমিল ইকো ট্যুরিজম রিসর্টে। আমরা এসে একটু বাইরেটা বসলাম এবং আমাদের এই যে টেন্ট লাগোয়া বসার জায়গাটা, সেটাতে তো আলো আছেই। তৃষা যে দিকটা বসে আছে তার পাশটা যদি দেখেন, কি অপূর্ব লাগছে। গোটা রিসোর্টের প্রতিটি অংশে কিন্তু আলোয় আলোয় ভরা একেবারে। আজকে দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার এখানে উঠেছে ওই 32-33 ডিগ্রিতে, আর রাত্রিবেলা দেখাচ্ছে এখানে টেম্পারেচার কমে হবে 22 থেকে 23 ডিগ্রি। এখন কিন্তু লিটারেলি বাইরেটা মনে হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ, এখানে ফ্যানের তো প্রশ্নই নেই, এমনকি ঘরে এসিটারও দরকার পড়তো না যদি ঘরে ফ্যান থাকতো আর কি। মানে এই টেন্টে তো সিলিং ফ্যানের কোনো ফেসিলিটি নেই, মানে এতটা মানে লাক ফেভার করেছে আর কি। গুড মর্নিং এভরিবডি। রিমিল ইকো ট্যুরিজমে আমাদের দ্বিতীয় সকাল।
এত অপূর্ব লাগছে এখানে, কি বলবো। একটু আগেই আপনাদের ন্যাচারাল সাউন্ড শোনালাম, আমাদের লিটারেলি কিন্তু আজকে পাখির ডাকে ঘুম ভেঙেছে। আর এই যে আশপাশের ফরেস্ট, সেখানে একটা ঝিঁঝি পোকার ডাক, সব মিলিয়ে একটা রোমহর্ষক পরিবেশ আর কি। আর সব থেকে যেটা ভালো ব্যাপার জানেন তো, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি এবং বেশ টেরও পাই, এটা এত রিমোট এরিয়া হওয়া সত্ত্বেও এখানে কোনো রকম কোনো গা ছমছমে পরিবেশ বা একটা কোনো ওই যে অস্বস্তিকর ফিল হয়, সেটা একেবারেই নেই। মানে এই পাশেই একটা বাচ্চাদের স্কুল আছে, সকাল থেকে বাচ্চাদের আর কি স্কুলের কলরব কানে আসছে। সব মিলিয়ে জানি না, মানে দিস ইজ অ্যাবসলিউটলি আ পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। এখানে স্টাফেদের ব্যবহার, স্পেশালি যারা রিসেপশনে বসে আছেন, তারা যে আমার বিরাট ওয়েলকামিং মনে হয়েছে নয়, কিন্তু যারা স্টাফ, বিশ্বাস করুন এত হাসি মুখে সমস্ত জিনিসটা করছেন, বা যখন যা বলা হচ্ছে সেটা মানে এনে দেওয়ার চেষ্টা করা বলুন, বা একটা যে কোনো কিছু, ধরুন একটা এক্সট্রা মাথার বালিশ চাইলে কি কোনো চা চাইলে 5 মিনিট 7 মিনিটের মধ্যে সমস্ত কিছু ঘরে এসে যাচ্ছে। তো খুঁত ধরবার সত্যিই কোনো জায়গা রাখেননি এনারা। চলুন ব্রেকফাস্ট টেবিলে কি আছে দেখে আসা যাক। রোদ উঠে যাওয়ার পর আশপাশটা একেবারেই অন্যরকম লাগছে বল। হ্যাঁ, মুরগি, ছানা, ময়ূর সব আছে। এই হচ্ছে ব্রেকফাস্ট বাফে, লুচি, পরোটা। এটা কি গো? ও ম্যাগি। ম্যাগি, টোস্ট, মিষ্টি, ডিম সেদ্ধ, কলা, চা, ফ্রুট জুস, কর্নফ্লেক্স। বাহ, ভালো অ্যারেঞ্জমেন্ট। কালকে আপনাদের বলছিলাম না, এই জায়গাটির নাম ঝিলিমিলি হওয়ার পিছনে সম্ভবত একটা কারণ হচ্ছে এখানে সয়েল স্ট্রাকচার। দেখুন এখানে মাটির মধ্যে, কালকে রাত্রিরে আরও ভালো বোঝা যাচ্ছিল, এই যে একটা চিকচিকে ভাব দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কেউ অভ্র ছড়িয়ে দিয়েছে। এই যে স্পার্কেলটি হচ্ছে, সম্ভবত লোকাল মানুষ মানে মাটির দিকে তাকালে যে একটা ঝিলিমিলি চোখের মধ্যে হয়, সেই থেকেই কিন্তু এই জায়গাটির নাম ঝিলিমিলি দিয়েছে। আমি এই রিমিল ইকো ট্যুরিজম নিয়ে ব্লগটাকে এখানেই শেষ করলাম। দারুণ একটি জায়গা, বারে বারে ফিরে আসবার মতো একটি জায়গা। সব থেকে ভালো হয়, যেরকম কালকেই বলেছি, ঘাটশিলা বা চাকুলিয়া স্টেশনে নামুন, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবেন। আর এলে প্লিজ 2 রাত্রি থাকবেন। আমার এখানে একটা দিন থেকে চলে যেতে সত্যিই খারাপ লাগছে। আর যারা প্ল্যান করছেন যে জায়গাটি দেখে ভালো লেগেছে এবং আসবেন ভাবছেন হয়তো, তাদের বলে রাখি, জুলাই থেকে মার্চ উড বি দি বেস্ট টাইম টু কাম ইন। অবশ্যই এপ্রিল মে মাসটা একটু গরম লাগবে, মানে এখানের নেচার যেরকম, সেটা তো ঊর্ধ্বে গিয়ে কিছু বলা ঠিক নয়, একটু আনকমফোর্টেবল। এখানে যদি বৃষ্টি না হয়, আমরা কালকে বৃষ্টি পেয়েছি বলে অনেকটা ম্যানেজ হয়েছে, বাট বৃষ্টি না হলে কিন্তু গরম লাগাটা স্বাভাবিক। একটা প্যাচে পচা গরম, কলকাতারই মতো কি তার থেকেও বেশি। তো ওই গরমের 2-3 মাস কাটিয়ে দিন, তারপর যখন বর্ষা আসবে এ রাজ্যে, তখন এখানে আসলে এটুকু কথা দিতে পারি, এখানের রিসোর্ট বা ওভারঅলের জিনিস আপনাদের ভালোও লাগতে পারে, খারাপ লাগতে পারে, এটা ভীষণ একটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ, কিন্তু এই জায়গার প্রকৃতি আপনাদের মন জয় করবে এবং বাধ্য করবে এখানে ফিরে আসতে এবং লোককে রেকমেন্ড করতে। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কোনো নতুন তথ্য পেয়ে থাকেন বা কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আজকে যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করলাম। আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।